প্লিজ লক্ষ্মীটি আর একটু থাকো। জেসি বলল, বললাম তো সুযোগ পেলে আমার শাশুড়িকে ফাঁকি দিয়ে 2-1 দিনের ভেতর আবার আসবো। জেসি বাহারের বুকে শুয়ে আছেন। হঠাৎ জেসির মনে হলো বাসায় ফিরতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টা বেজে গেছে। জেসি বলল, আমি আসি, 4টা বেজে গেছে, মা আবার টেনশন করবেন, আমি খালাদের বাড়িতে যাব বলেই বের হয়েছি। বাহার বলল, থাকুন আর কিছুক্ষণ। জেসি বলল, আমার মন তো চাই সারাক্ষণ তোমার বুকের উপর শুয়ে থাকতে, কিন্তু কি করব, সেটা তো সম্ভব না। শাশুড়ি মাকে তো বলে এসেছি 2-1 ঘন্টার জন্য খালার বাসায় যাচ্ছি, বেশি দেরি করলে শাশুড়ি মা সন্দেহ করবে। বাহার বলল, আরেকবার। জেসি বলল, আর না, দেখি কাল বা পরশু আবার আসবো। বাহার বলল, তোমার ভেতর যে কি আনন্দ সেটা শুধু আমিই জানি। জেসি বলল, তোমার ভেতরেও আমি সুখ পাই, তাই তো শত কষ্ট ও অপবাদ মাথায় নিয়েও তোমার কাছে ছুটে আসি। বাহার বলল, প্লিজ লক্ষ্মীটি আর একটু থাকো। জেসি বলল, বললাম তো সুযোগ পেলে আমার শাশুড়িকে ফাঁকি দিয়ে 2-1 দিনের ভেতর আবার আসবো, এখন যাই। বলেই জেসি শোয়া থেকে উঠে নিজের কাপড় চোপড় ঠিক করতে লাগলো। কাপড় চোপড় সব ঠিকঠাক করে বলল, তাহলে এখন আসি। বাহার বলল, গোসল না করেই চলে যাবে? গোসল করে পাক পবিত্র হয়ে যাও। জেসি বলল, গোসল করে গেলে সবাই সন্দেহ করবে, একে তো প্রবাসী বউ, তার উপর বের হব হোটেল থেকে, এমনিতেই সবার সন্দেহ তীর আমার দিকে। আচ্ছা আর ধরে রাখিও না লক্ষ্মীটি, এখন আসি। বলেই জেসি বের হয়ে গেল। মমিন সাহেব একটা হোটেল রিসেপশনে কথা বলছেন। হোটেল ম্যানেজার বলল, যেহেতু এখন শীতকাল, তার উপর ডিসেম্বর মাস, এখন আপনি অত কম দামে হোটেল রুম পাবেন না। অফ সিজনে আমরা এই রুমগুলো 1500 থেকে 2000 করে ভাড়া দেই। যেহেতু এখন ডিসেম্বর জানুয়ারি মাস, এখন আমাদের ফুল সিজন, আপনি সর্বনিম্ন 2 রুমের ভাড়া 8000 টাকা দিতে পারেন। তাও আপনি আমার পরিচিত মানুষ বলে আপনাকে আমি 2000 টাকা ডিসকাউন্ট করছি। এখানে আশেপাশে আরো অনেক হোটেল আছে, আপনি গিয়ে দেখেন। এই সিজনে 2 রুম 16,000 থেকে 20,000 টাকার নিচে ভাড়া পাবেন না। মমিন সাহেব বলল, আমার শালা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে বলেই হোটেল রুম নিতে হচ্ছে, না হলে হয়তো আমার বাসায় রেখে দিতে পারতাম। আচ্ছা কি আর করার, আমার নামে 2 রুম বুকিং দিন। মমিন সাহেব রুম বুকিং দেওয়ার পর হোটেল থেকে বের হয়ে চলে আসলেন। মমিন সাহেব রাস্তা দিয়ে হেঁটে আসছেন। রাস্তার চারপাশে অসংখ্য হোটেল। অভিষেক মনে মনে ভাবলো, গত 10 বছর আগে এখানে ভালো কোনো হোটেল ছিল না, আর এখন সারি সারি সব হোটেল। হঠাৎ মমিন সাহেব খেয়াল করলো একটা হোটেল থেকে ওনার প্রবাসী ভাগিনার বউ জেসি বের হচ্ছে। মমিন সাহেব প্রথমে মনে করেছিল ওনার দেখার ভুল, তারপর চোখ থেকে চশমাটা খুলে চশমার গ্লাস মুছে ভালো করে দেখলো, সত্যি তো এটা ওনার প্রবাসী ভাগিনার বউ জেসি। মমিন সাহেব তাকিয়ে আছে। জেসি কিন্তু মামা শ্বশুরকে খেয়াল করেননি। মামা শ্বশুরের সামনে দিয়ে মোবাইলে কথা বলতে বলতে চলে গেলেন। টেনশনে পড়ে গেল, আমার ভাগিনা বিদেশ গিয়েছে মাত্র 7 থেকে 8 মাস, এর মধ্যে ভাগিনার বউ হোটেলে যাওয়া আসা শুরু করেছে। বিষয়টা তো ছোট বোন দোলাকে বলতে হবে, না হলে যে আমার বোনের মান সম্মান সব শেষ হয়ে যাবে। পকেট থেকে মোবাইল বের করে ছোট বোন দোলার কাছে ফোন করতে চাইলেন। পরক্ষণে আবার ভাবলেন, না এখন ফোন করাটা ভালো হবে না, যেহেতু আমাকে কাল থেকে আমার শালা এবং তার শ্বশুরদের পেছনে সময় দিতে হবে, তাই এদিকে বোনকে ফোন করে ঝামেলা সৃষ্টি করা ঠিক হবে না, বরং 2-1 দিন পর গিয়ে সামনাসামনি সব সমস্যার সমাধান করব। বলেই মমিন সাহেব নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেলেন। জেসি সিঁড়ি বেয়ে উঠছিলেন, সামনে পড়লেন মিনু ভাবি। মিনু ভাবি জেসিকে মনে মনে সন্দেহ করেন, তাই জেসি সিঁড়ি বেয়ে ওঠার সময় মিনু ভাবি বলল, ভাবি মনে হয় আজও কোথাও গিয়েছিলেন। জেসি বলল, হ্যাঁ ভাবি, আমি একটু আমার খালার বাসায় গিয়েছিলাম। আমার খালা বেশ কিছুদিন ধরে অসুস্থ, ফোনের উপর ফোন করছে, তাই একটু খালাকে দেখতে গিয়েছিলাম। মিনু ভাবি বলল, খালাকে দেখতে গিয়েছিলেন নাকি খালাতো ভাইকে দেখতে গিয়েছিলেন? আল্লাহ জানে। জেসি মিনু ভাবির এমন কটাক্ষমূলক কথা শুনে মন খারাপ করে বলল, ভাবি আমাদের চাচাতো মামাতো খালাতো ভাইরা আপন ভাইদের মতো, আর আমাদের ফ্যামিলিতে আত্মীয়তার ভেতরে কোনো আত্মীয়তা হয় না। মিনু ভাবি বলল, আত্মীয়তার ভেতর আত্মীয়তা হয় না ঠিক আছে, কিন্তু পরকীয়া তো হয়। জেসি মিনু ভাবির এমন খোঁচা দেয়া কথা প্রতিনিয়তই শুনে, তাই অতটা পাত্তা না দিয়ে জেসি ভাবি চলে গেলেন। জেসি বাসায় ঢুকতেই জেসির শাশুড়ি কোহিনুর বেগম বলল, বৌমা তোমার স্বামী থাকে প্রবাসে, তোমার এখন হিসেব করে চলা উচিত। তুমি খালার বাসায় যাবে বলে সেই সকালবেলা গিয়েছো, আর এখন সন্ধ্যার টাইমে এসে বাসায় ঢুকলে। সত্যি করে বলো তো, তুমি কি তোমার খালার বাসায় গিয়েছিলে না অন্য কোথাও? জেসি বলল, বিশ্বাস করুন মা, আমি আমার খালার বাসায় গিয়েছিলাম। কোহিনুর বেগম বলল, দেখি তোমার খালার নাম্বারটা আমাকে দাও, আমি জিজ্ঞেস করে দেখি ওনার কি এমন অসুখ হয়েছে যে তোমাকে সারাদিন আটকে রেখেছে। জেসি বলল, আমার খালা তো কোনো মোবাইল ব্যবহার করে না। কোহিনুর বেগম বলল, তোমার খালুর নাম্বার দাও। জেসি সমস্যায় পড়ে গেল, এখন শাশুড়িকে খালুর নাম্বার দিলে তো ধরা পড়ে যাবে। এমন সময় কোহিনুর বেগমের মোবাইলে মিনু কল দিল। কোহিনুর বেগম
কলটা রিসিভ করে বলল, ওয়ালাইকুম আসসালাম, কি জন্য কল দিয়েছো মা? মিনু বলল, খালাম্মা একটু বাসায় আসবেন? কোহিনুর বেগম বলল, কেন রে মা? মিনু বলল, আপনার সাথে জরুরি কথা আছে। কোহিনুর বেগম বলল, আমার বাসায় আসো। মিনু বলল, খালাম্মা চুলায় ভাত বসিয়েছি, তাই যেতে পারছি না, আপনি একটু কষ্ট করে নেমে আসুন। কোহিনুর বেগম বলল, আচ্ছা ঠিক আছে। মোবাইলের লাইনটা কেটে দিয়ে বলল, আমি একটু তারামন ভাবিদের বাসায় যাচ্ছি, তুমি চুলায় ভাত বসাও। বলেই কোহিনুর বেগম চলে গেলেন। জেসি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতর ঢুকে গেলেন। কোহিনুর বেগম তারামন ভাবিদের বাসায় ঢুকেই মিনুকে ডাকতে লাগলো, কই গো বৌমা, তুমি কই? মিনু রান্নাঘরে রান্না করছিল। কোহিনুর বেগমের কণ্ঠ শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। কোহিনুর বেগম বলল, কি রে মা, কি জন্য ডেকেছো? মিনু বলল, খালাম্মা আপনি তো জানেন আপনাকে আমি নিজের খালার মতো জানি। আপনাদের ছেলেকে নিজের আপন ভাইয়ের চাইতে বেশি সম্মান করি। আপনার ছেলে বিদেশে যাওয়ার সময় আমাকে বলেছিল, ভাবি আমার মার দিকে আর বউর দিকে খেয়াল রাখবেন। সেই থেকে আমি আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখি। ইদানিং আপনার ছেলের বউয়ের চলাফেরা আমার কাছে কেমন জানি সন্দেহজনক লাগে। কোহিনুর বেগম বলল, হ্যাঁ রে মা, আজকেও খালার বাসায় যাবে বলে সেই সকালে গিয়ে ফিরেছে একটু আগে। ঘরের মধ্যে আমি একা মানুষ। তোমার খালু মারা গেছে 7 বছর আগে। আমি আমার ছেলেকে নিয়ে ভালোই চলছিলাম। আমার বড় ভাই মোমিন মিয়ার কথা মতো ওনার বন্ধুর মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে আনি। অভাব অনটনের সংসারে একটু সুখের আশায় আমার ছেলে গত 7 মাস আগে বিদেশ পাড়ি জমায়। ছেলেটা বিদেশে তেমন সুবিধা করতে পারেনি। মিনু ভাবি বলল, খালাম্মা আপনি একটু আপনার ছেলেকে বিদেশে ফোন করে দেখুন। কোহিনুর বেগম বলল, গত কয়েকদিন ধরে ফোন দিচ্ছি, মোবাইল বন্ধ বলছে। আমার মনে হয় আমার ছেলের কোনো সমস্যা হয়েছে। মিনু তখন বলল, আপনার ভাইকে ফোন করে বিষয়টা আপনার বিয়াকে জানাতে বলুন। এখন যদি লাগাম না টানেন তাহলে দেখবেন আপনার ছেলের বউ অন্য কারো হাত ধরে পালিয়ে যাবে। কোহিনুর বেগম বলল, আমিও তাই চিন্তা করছিলাম, দাঁড়াও আমি আমার ভাইকে একটা ফোন করি। এই বলে দোলা বেগম মমিন মিয়াকে ফোন করলেন। এদিকে মমিন মিয়া শালা ও শালা শ্বশুর শাশুড়িকে বিদায় দিয়ে 3 দিন পর একটু আগে বাসায় ফিরছেন। বোনের ফোন পেয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোহিনুর বেগম বলল, কেমন আছো ভাইজান? মমিন মিয়া বলল, 3 দিন ধরে খুবই ঝামেলায় ছিলাম। আমার শালা নবী হোসেনের পরিবার ও তার শ্বশুর শাশুড়িকে নিয়ে এই 3 দিন খুব ব্যস্ত সময় পার করেছি। কি জন্য ফোন করেছিস বল? কোহিনুর বেগম বলল, যদি পারো কাল একটু আমার বাসায় আসবে। মমিন মিয়া বলল, আমিও চিন্তা করছিলাম তোর বাসার দিকে যাব, আমারও একটু তোর সাথে জরুরি কথা আছে। আর হ্যাঁ, তোর ছেলের কোনো খবর পেলি? কোহিনুর বেগম বলল, আজ বেশ কয়েকদিন ধরে মোবাইলে কল ঢুকছে না, মনে হচ্ছে কাজে ব্যস্ত আছে। মমিন মিয়া বলল, আচ্ছা ঠিক আছে, কালকে তোর বাসায় যাব। কোহিনুর বেগম বলল, আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজানকে দিয়ে বৌমার বাবাকে ডেকে এনে বৌমাকে সমাধান করব। আচ্ছা বৌমা, তোমার শাশুড়ি কই? মিনু ভাবি বলল, ওনার রুমে আছে। কোহিনুর বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাসায় যখন এসেছি তোমার শাশুড়ির সাথে একটু দেখা করে যায়। বলেই রুমের ভেতর ঢুকে গেল। জেসি রুমে ঝাড়ু দিতে দিতে তখন সামনে পড়ল মিনুর স্বামী নীল। নীল জেসি ভাবিকে দেখে বলল, ভাবি ভাইয়ের খবর কি? জেসি বলল, আজ কয়েকদিন ধরে খবর বার্তা পাচ্ছি না। নীল বলল, ওর জন্য খুব কষ্ট হয়, ভাই এত আশা নিয়ে বিদেশ গেল অথচ কিছুই করতে পারছে না। জেসি বলল, কষ্টের কথা কি বলবো ভাই, আজ 4 মাস বাসা ভাড়া দিতে পারছি না। বাপের বাড়ি থেকে এনে এনে কোনো রকম চলছি। এদিকে আমার শাশুড়ি একটু অসুস্থ, কি করব বুঝতে পারছি না। এমন সময় মিনু কাপড় শুকাতে দিতে ছাদে যাচ্ছিলেন। তার স্বামীকে জেসি ভাবির সাথে কথা বলতে দেখে বললেন, এই চরিত্রহীন মহিলা, জামাই প্রবাসে গেছে এখনো 7 মাসের মধ্যে পরপুরুষ টানা শুরু হয়ে গেল। বাহিরের মানুষ টানতে টানতে এখন একেবারে পাশের বাসার ভাড়াটিয়াকে টানতে শুরু করলি। নীল বলল, মিনু তুমি ভুল বুঝছো। মিনু বলল, কিসের ভুল বুঝছি? এই চরিত্রহীন মহিলার সাথে তোমার কিসের এত কথাবার্তা? আমি কি কিছু বুঝি না মনে করেছো? এই খালা। মিনু খালাকে ডাকছে দেখে নীল অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। রুমের ভেতর থেকে বের হলেন কোহিনুর বেগম। কোহিনুর বেগম এসে বলল, কি হয়েছে মিনু? মিনু বলল, খালাম্মা আপনার প্রবাসী ছেলের বউ বাহিরের মানুষের সাথে পরকিয়া করে স্বাদ মিটছে না, এখন আমার স্বামীকে ধরে টানছে। জেসি বলল, ভাবি বিশ্বাস করুন আমি রুম ঝাড়ু দিচ্ছিলাম। কোহিনুর বেগম জেসি চুল চেপে ধরে বলল, চুপ হারামজাদি, কলঙ্কিনী, তোর এত বড় সাহস, আয় ঘরে আয়। বলেই ঘরের ভেতর নিয়ে গেল। ঘরের ভেতর নিয়ে বলল, শোন এখন আমি আমার ভাইকে বলে তোর বাবাকে ডেকে এনে তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দেব। জেসি বলল, মা আপনি আমাকে বিনা দোষে কেন শাস্তি দেবেন? এমন সময় দরজায় কলিং বেলের শব্দ শুনে কোহিনুর বেগম দরজা খুলে দেখলো মমিন মিয়া এসেছে। মমিন মিয়াকে দেখে কোহিনুর বেগম বলল, ভাইজান তুমি এসেছো, ভালো করেছো, এখনই ওর বাবাকে ফোন করে এখানে আসতে বলো। মমিন মিয়া বলল, আমি আসতে না আসতে এসব শুরু করে দিলি, কি হয়েছে আমাকে খুলে বল। কোহিনুর বেগম বলল, তোমাকে কিভাবে যে বলি। মমিন মিয়া বলল, খুলে না বললে বিচার করব কিভাবে? কোহিনুর বেগম বলল, ইদানিং সে খালার বাসার নাম করে দিয়ে
কোথায় যায় কি করে আমি কিছুই বুঝি না। জেসি বলল, মা আল্লাহর দোহাই লাগে আমার নামে মিথ্যে কলঙ্ক দেবেন না। কোহিনূর বেগম বলল, কিসের মিথ্যে কলঙ্ক? তুমি গত সোমবার তোমার খালার বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়েছো সকাল 10টায় আর বাসায় ফিরেছো সন্ধ্যা 6টায়। এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলে? আমি কি কিছু বুঝি না মনে করেছো? জেসি বলল, মা আমাকে ঘর থেকে বের করে দিতে চান বলেন, আমি চলে যাব, কিন্তু দয়া করে আমার চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। মমিন মিয়া বলল, বোমা তোমার শাশুড়ি যেটা বলেছে সেটা মিথ্যে নয়। তোমার স্বামী প্রবাসে আজ 7 মাস, এর মধ্যে তুমি যা শুরু করেছো তা কি আমাদের চোখে পড়ে না? জেসি বলল, মামা আপনি আমার বাবার বন্ধু হয়ে আপনি এমন কথা বলতে পারলেন? মমিন মিয়া বলল, বোমা গত সোমবারে তুমি যখন হোটেল থেকে নামছিলে আমি তখন পাশের একটা হোটেলে আমার শালার জন্য রুম বুকিং দিতে গিয়েছিলাম। তুমি আমাকে খেয়াল করনি, আমি কিন্তু স্পষ্ট খেয়াল করলাম তুমি একটা হোটেল থেকে নেমে কার সাথে মোবাইলে কথা বলতে বলতে সোজা চলে যাচ্ছিলে। এবার বলো আমিও কি ভুল বলছি? জেসি আর কোনো কথা বলতে পারলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কোহিনূর বেগম বলল, এবার বল আমার ভাই যা বলছে তা মিথ্যে। জেসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কোহিনূর বেগম বলল, তোর মতো কলঙ্কিনীকে আরেক মুহূর্ত আমার বাড়িতে রাখবো না, বের হো আমার বাড়ি থেকে। বলেই চুল চেপে ধরে ঘর থেকে বের করে দিতেই দরজা খুলতে দেখতে পেল বাহার মজুমদার কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। বাহার মজুমদারকে দেখে কোহিনূর বেগম বলল, বাবা তুই এসেছিস ভালো হয়েছে, তোর বউ একটা কলঙ্কিনী, তুই বিদেশে যাওয়ার পর থেকে সেইখানে যা শুরু করেছে তা সব তোকে বলতে পারবো না। বাহার বলল, মা আমার বউ কলঙ্কিনী নয়। মমিন মিয়া বলল, কি বলছিস বাহার? তুই হয়তো জানিস না গত সোমবারে আমি তোর বউকে হোটেল থেকে নামতে দেখেছি। বাহার বলল, সেই হোটেলে আমি ছিলাম। কোহিনূর বেগম বলল, তুই ছিলি মানে? বাহার বলল, হ্যাঁ মা, গত 7-8 দিন আগে বিদেশ থেকে আমি দেশে চলে আসি, বিদেশে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায়। মমিন মিয়া বলল, তাহলে তুই আমাদের ফোন করিসনি কেন? বাহার মজুমদার বলল, মামা আমি দেশে অনেক টাকা দেনা করে বিদেশে যাই, তেমন দেনা শোধ করতে পারিনি, এখন আমি বিদেশে ধরা পড়ে দেশে চলে এসেছি। শুনলে পাওনাদাররা সবাই এসে আপনাকে, আমার মাকে আর আমার শ্বশুরকে ধরবে, তাই আমি পাওনাদার থেকে এটি গোপন রাখার জন্য গোপনে হোটেল রুম নিয়ে ওখানে থাকতে শুরু করি। তোমাদের বউদের সাথে প্রতিদিন কথা বলতাম বলে সে বিষয়টি টের পায়, তাই মাঝে মাঝে আমার সাথে হোটেলে গিয়ে দেখা করত। আর ভেতরে ভেতরে আমি একটা চাকরির সন্ধান করি। আজ আমি একটা ভালো চাকরি পেয়েছি, তাই তোমাদেরকে বলতে এসেছি। জেসি বলল, আল্লাহ আমার সহায় ছিলেন বলে আজ ঠিক টাইমে তুমি এসেছো। কোহিনূর বেগম বলল, তুই যদি আজকে ঠিক টাইমে না আসতি তাহলে যে আমার ফুলের মতো পবিত্র বউকে কলঙ্কিনী ভেবে ঘর থেকে বের করে দিতাম। মমিন সাহেব বলল, এই জন্যই মানুষ বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যালো বন্ধুরা, প্রবাসী হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের সহধর্মিণী হিসেবে তাদের বউরা রেমিটেন্স যোদ্ধাদের কাতারে পড়ে। তাই আসুন একজন প্রবাসী বউয়ের নামে কলঙ্ক রটানোর আগে ভালো করে যাচাই বাছাই করে তারপর কলঙ্ক রটায়। মনে রাখবেন, সব প্রবাসীর বউ কিন্তু খারাপ নয়। একের দোষ অন্যের ঘাড়ে দেবেন না প্লিজ। আসুন আমরা প্রবাসী ও প্রবাসীর বউদের সম্মান করতে শিখি। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করে সাথে ভালো মন্দ কমেন্ট করে এবং আমাদের পেজটি ফলোইং করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।